নমস্কার, আমি অর্ণব রায় ফ্রম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা। সংকরণের আজকে সেকেন্ড ক্লাস। প্রিভিয়াস ক্লাসে আমরা সংকরণের কিছু বেসিক এবং কিভাবে বের করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকের ক্লাসে আমরা আকৃতি নিয়ে একটু পড়াশোনা করব। আকৃতিটাই তো একটু টাফ, তাই না? তো আজকে আমরা সেটা একটু সহজ করার ট্রাই করব। অল্প কিছু আছে যেগুলো একটু তোমার মনে রাখা লাগবে, একটু মেমোরাইজ করা লাগবে। বলে দিব যে এগুলো একটু তোমার একটু মাথায় রাখতে হবে, বাট সেটার পরিমাণ খুবই কম। ম্যাক্সিমামই আমরা ট্রিক্স দিয়ে এটা বের করে ফেলতে পারি। ঠিক আছে, তাহলে চলো ক্লাসটা শুরু করি। অনেক ইন্টারেস্টিং হবে আজকের ক্লাসটা। সামনের দিকে যাই আমরা। এগুলো প্রিভিয়াস স্লাইড, 1 মিনিট। ওকে, এখান থেকে খেয়াল করো, সংকরণের বেসিক আকৃতি। অনেক কথা লেখা ভাই, সব বুঝাই দিব, টেনশানে কিচ্ছু নাই। আসো আস্তে আস্তে। এসপিতে সংকরিত অরবিটাল 2টা। আচ্ছা, যদি আমরা সংকরণের একদম বেসিক আকৃতি চিন্তা করি, অর্থাৎ মুক্তজোড় না থাকলে জেনারেল আকৃতি কেমন হয় সেটা যদি আমরা চিন্তা করি, একদম বেসিক লেভেলের আকৃতি, তাহলে কি করব? প্রত্যেকটা সংকরণ SP2 SP3 এরকম প্রত্যেকটা সংকরণের যতগুলা সংকরিত অরবিটাল থাকে অতগুলারে মনে মনে পয়েন্ট হিসেবে কল্পনা করব। তারপরে ওই পয়েন্টগুলো অ্যাড করব, যোগ করার ফলে একটা যে চিত্র আসবে মনের মধ্যে, সেই চিত্রটাই হবে সংকরণের আকৃতি। হ্যাঁ, বুঝলাম না, বুঝাই। দেখো, এক্সাম্পল দেখো, বুঝতে পারবা। প্রথমে কি লেখা আছে? প্রথম পয়েন্টটা এসপিতে সংকরিত অরবিটাল 2টা। কেন? একটা এস অরবিটাল, একটা পি অরবিটাল, সংকরিত অরবিটাল 2টা, রাইট? এবার তুমি মনে মনে কল্পনা করো, খাতায় 2টা পয়েন্ট নিছো, নিয়ে তাদেরকে যুক্ত করছো। কি আসছে আকৃতি? সরল রৈখিক। তাহলে এসপি এর আকৃতি কেমন? সরল রৈখিক। শেষ। একদম সিম্পল, একদমই বেসিক, একদম সহজ। যে সংকরণ বলবে তার সংকরিত অরবিটালগুলারে আমরা ততগুলা পয়েন্ট কল্পনা করব মনের ভিতরে, সেই পয়েন্টগুলোকে যুক্ত করলে যা আসে মনের মধ্যে সেই শেপটাই হবে ওই সংকরণের আকৃতি। ঠিক আছে? SP2 যদি চিন্তা করি, SP2 এর ক্ষেত্রে সংকরিত অরবিটাল হচ্ছে 3টা, তাই না? এস একটা, পি অরবিটাল 2টা। তো SP2 এর ক্ষেত্রে 3। তো তুমি 3টা পয়েন্ট মনের মধ্যে চিন্তা করো, তাদেরকে চিন্তা করছো, এবার তাদেরকে অ্যাড করো, যুক্ত করো। কি আসছে চিত্রটা? ত্রিভুজ, তাই না? 3টা পয়েন্ট নিয়ে তো ত্রিভুজই আসে, তাই না চিত্রটা? আচ্ছা, এখন তুমি ভাবো যে আচ্ছা, আগের ইয়াতে আমরা একটা কথা বলে আসতে ভুলে গেছি, সেটা হচ্ছে এসপি সংকরণের আকৃতি কেমন ছিল? সরল রৈখিক। ওই যে 2টা পয়েন্ট যোগ করছিলাম, এই জন্য সরল রৈখিক। সরল রৈখিক কোণ কত হয়? সরল রেখা কোণ 180 ডিগ্রি, তাই না? আচ্ছা, তারপরের ক্ষেত্রে SP2 এর, এজন্য ওইটার ক্ষেত্রে মানে SP এর ক্ষেত্রে কোণ হবে 180 ডিগ্রি। SP2 এর ক্ষেত্রে যদি আসি, আমরা যদি 3টা পয়েন্ট মনের মধ্যে চিন্তা করে তাদেরকে যুক্ত করি, তাহলে ত্রিভুজ পাইছি, রাইট? তাহলে SP2 এর আকৃতি কেমন হবে? ত্রিভুজ আকৃতি। এবার কোণের হিসাবে আসো। জেনারেলি একটা ত্রিভুজের 3টা কোণের মান হচ্ছে 60 ডিগ্রি হয়, তাই না? সমবাহু ত্রিভুজে তো মাথায় আসে বেশি। আচ্ছা, তাইলে সেইটা যদি হয় 60 ডিগ্রি, এখন আমরা SP2 যখন বের করব, ওই SP2 এর লাস্টে একটা 2 আছে না, 60-এর একটা 2 দিয়ে গুণ করবো আর কি। এটা একটু মনে রাখার একটু টেকনিক। এমনিতে কোণের মান মনে রাখতে হয়, মুখস্থ করতে হয়। আকৃতিগুলো আমরা মুখস্থ না করে ট্রিক্স দিয়ে সহজে বের করে ফেলতে পারি, ঠিক আছে? কিন্তু কোণের মানগুলো একটু মনে রাখতে হয়। তো এইভাবে তুমি মনে রাখতে পারো যে SP2 এর লাস্টে একটা 2 আছে, এই জন্য 60-এর 2 দিয়ে গুণ করে 120 ডিগ্রি কোণ। বোঝা গেছে? সহজ কথা হচ্ছে এসপিতে সংকরিত অরবিটাল 2টারে আমরা 2টা পয়েন্ট চিন্তা করব, তাদেরকে যুক্ত করব, সরল রেখা আসে, তার মানে এসপি এর আকৃতি হবে সরল রৈখিক। SP2তে সংকরিত অরবিটাল 3টা পয়েন্ট আমরা মনে মনে চিন্তা করব, 3টা পয়েন্টকে যুক্ত করব, যুক্ত করলে ত্রিভুজ আকৃতি আসে মনের মধ্যে, তার মানে SP2 এর আকৃতি হচ্ছে ত্রিভুজ আকৃতি। ডান। SP3তে আসো, 4টা না? SP3, তাহলে 4টা অসংকরিত অরবিটাল। 4টা হইলে শেপটা কেমন হবে? 4টা পয়েন্ট মনের মধ্যে কল্পনা করছো, তাদেরকে যুক্ত করো। কি আসে? চতুস্তলকীয় বা চতুর্ভুজ আকৃতির, তাই না? তো চতুর্ভুজ মানে চতুস্তলকীয়, 4টা তল আর কি, সেম কথা। চতুস্তলকীয় মানে চতুর্ভুজই বোঝায়। আচ্ছা, তাহলে যেহেতু 4, এই জন্য চতুর্ভুজ বা চতুস্তলকীয়, সিম্পল, বোঝা গেছে? তাহলে SP3 এর আকৃতি কেমন হবে? চতুস্তলকীয়। সহজ, বুঝতে পারছি তো? কোণের মানটা মুখস্থ করতে হবে, হ্যাঁ, 109 ডিগ্রি 28 মিনিট বা 109.5 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, এবার তুমি একটু পরের লাইনটা খেয়াল করো, এই যে আমার হাইলাইটেড জিনিসটাতে দেখো যে DSP2, ডি অরবিটাল একটা, এস অরবিটাল একটা, পি 2টা, তাহলে এটাও কি
চারটা সংকরিত অরবিটাল না? এবার এই চারটা সংকরিত অরবিটালে যদি আমরা অ্যাড করি, যুক্ত করি, তাহলে হচ্ছে চতুর্ভুজই আসবে। তো এটা একটু স্পেসিফিক চতুর্ভুজ, মানে সমতলীয় বর্গাকার বলছে, এখানে বর্গ বলে দিছে। DsP2-র ক্ষেত্রে আকৃতিটা হচ্ছে চারটা, তো চতুর্ভুজ আসা কথা, তবে তুমি একটু মনে রাখবে DsP2-র ক্ষেত্রে হচ্ছে সমতলীয় বর্গাকৃতি, ঠিক আছে? আচ্ছা, তাহলে যদি বর্গ হয়, বর্গের প্রত্যেকটা কোণের মান কত? 90 ডিগ্রি না? এজন্য DsP2 এর কোণের মানও হবে 90 ডিগ্রি। বুঝতে পারছি আশা করি। আরেকবার বলি, sp3-তে চারটা সংকরিত অরবিটাল, চারটা দিয়ে যদি আমরা অ্যাড করতাম তাহলে আকৃতিটা আসতো চতুস্তলকীয়। DsP2-তেও চারটা সংকরিত অরবিটাল, চারটা অ্যাড করলেও চতুস্তলকীয় আসতো, বাট এটা একটু স্পেসিফিক যে বর্গাকৃতির বলে দিচ্ছে, সমতলীয় বর্গাকৃতির। সমস্যা আছে? বর্গও তো চারটা পয়েন্ট দিয়ে আঁকা যায়। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে কোণের মানটা কত? 90 ডিগ্রি। ওকে, বুঝতে পারছি আশা করি। পরেরটা দেখো, sp3d, এটার ক্ষেত্রে এটা দেখতে বলছি। sp3d, s অরবিটাল একটা, b 3টা, d 2টা, d একটা, তার মানে টোটাল কয়টা? 5টা। তো যদি 5 হয় সেক্ষেত্রে আকৃতিটা হচ্ছে ত্রিকোণীয় দ্বি পিরামিড। ত্রিকোণীয় নামের শুরুতে ত্রি আছে মানে 3, দ্বি পিরামিড নামের শুরুতে দ্বি আছে মানে 2, তাহলে 3 আর 2 যোগ করলে কত হয়? 5। তো sp3d এরও তো সংকরিত অরবিটাল 5টা ছিল, রাইট? এজন্য আকৃতিটা হবে ত্রিকোণীয় দ্বি পিরামিড। বোঝা গেছে? তাহলে sp3d মানে কি? 5টা সংকরিত অরবিটাল, ত্রিকোণীয় মানে 3, দ্বি পিরামিড মানে 2, সো হচ্ছে আকৃতিটা হবে ত্রিকোণীয় দ্বি পিরামিড। বুঝতে পারছি? ওকে, আশা করি বুঝতে পারছি। আচ্ছা, বন্ধন কোণ 120 ডিগ্রি, 90 ডিগ্রি, এটা একটু মনে রাখবা। যেহেতু ত্রিকোণীয়র ক্ষেত্রে মানে ত্রিভুজ আকৃতির ক্ষেত্রে কোণ ছিল 120 ডিগ্রি, এই জন্য একটার জন্য 120 আর একটার জন্য হচ্ছে 90। এটা একটু মুখস্থ করতে হবে। আচ্ছা, ঠিক আছে, কোন কোনগুলো মুখস্থ করতে হবে এটা আমি বলে দিব, সমস্যা না। ওকে, পরেরটা দেখো, sp3d2। sp3d2 এটা পড়ার আগে লাস্টেরটা পড়ে আসি আমরা, ঠিক আছে? লাস্টে কি আছে দেখো তো, sp3d3 না? লাস্টেরটা, একদম লাস্টে। তো ওইটাতে টোটাল সংকরিত অরবিটাল কয়টা? 7টা, রাইট? এখন 7টা যদি হয়, আকৃতিটা কেমন হবে? পঞ্চভুজীয় দ্বিপিরামিড। কেন পঞ্চভুজ? মানে কি 5, আর দ্বিপিরামিড মানে 2, তাহলে 5 আর 2 যোগ করলে 7। sp3d3 এর সংকরিত অরবিটালও ছিল 7টা, এই জন্য sp3d3 এর শেপ কেমন হবে? পঞ্চভুজীয় দ্বিপিরামিড। বোঝা গেছে? কোনো কনফিউশন আছে? একদম সহজ কিন্তু। sp3d3 এর ক্ষেত্রে সংকরিত অরবিটাল 7টা, তার মানে আকৃতিটা হবে পঞ্চভুজীয় দ্বিপিরামিড। 5 আর 2 7। ক্লিয়ার? ওকে, এটা অনেকটা sp3d এর মতনই, তাই না? আচ্ছা, বন্ধন কোণ 90 ডিগ্রি, 72 ডিগ্রি মুখস্থ করতে হবে। এরপরে যেটা আমরা পড়ি নাই, এর আগেরটা, ওইটা একটু খেয়াল করো, sp3d2। এইটা ভাইয়া ব্যতিক্রম। এতগুলা পড়লাম, এইটার ভিতরে এটা ব্যতিক্রম। কেমিস্ট্রি মানেই ব্যতিক্রম, এটা একটু ব্যতিক্রম। এটা হচ্ছে আমার যে ট্রিক্স ছিল তার একটু ব্যতিক্রম। কেন? কারণ এখানে সংকরিত অরবিটাল 6টা, বাট আমরা পয়েন্ট চিন্তা করবো 8টা। ঠিক আছে, এটা একটু ঝামেলা। 6টা বাট পয়েন্ট চিন্তা করবো 8টা। তো একটাই ব্যতিক্রম, দেখো আমরা 7টা পড়ে আসছি, কিন্তু তার ভিতরে এই একটা মাত্র ব্যতিক্রম, শুধু sp3d2। সেটা হচ্ছে 6টা মানে সংকরিত অরবিটাল, কিন্তু আকৃতি হবে অষ্টতলকীয়। মাথায় থাকবে, আমার সাথে সাথে রিপিট করো, তাহলে মুখস্থ হয়ে যাবে যে sp3d2-তে সংকরিত অরবিটাল 6টি, কিন্তু আকৃতি অষ্টতলকীয়। sp3d2 এর আকৃতি কেমন? অষ্টতলকীয়। 6 8 6 8, 6টা থাকলে অষ্টতলকীয় হবে। বোঝাতে পারছি? এটা একটু মুখস্থ করবো আমরা, ঠিক আছে? বন্ধন কোণটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, এরপরের ছকে চলে যাই আমরা। খেয়াল করো, এই ছকটা বানাইতে অনেক কষ্ট হয়েছে আর কি। এই ছকটা খুব সুন্দর একটা ছক। এখানে তুমি যাবতীয় যত সংকরণ আছে না, সব পাবা, সবগুলার এক্সাম্পল পাবা। আসলে পাওয়ার পয়েন্টে স্লাইড বানালে হচ্ছে আসলে সবগুলা কাভার করা সম্ভব হয় না, মানে স্পেস কম থাকে, তো এজন্য হচ্ছে আমি উদাহরণ বেশি দিতে পারি নাই। ভাবছিলাম 5টা করে উদাহরণ দিব, বাট তারপরও 3টা করে দিছি আর কি। তুমি হচ্ছে এখান থেকে প্র্যাকটিস করতে পারো। যখনই সংকরণ তোমার পড়াশোনা শেষ হয়ে যাবে বা এই ক্লাসটা দেখা শেষ হবে, তুমি চাইলে এখান থেকে এক্সাম্পলগুলো দিয়ে অনেক প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? অনেক এক্সাম্পল আছে, তুমি পরীক্ষার আগের রাত্রে বসে বসে প্র্যাকটিস করতে পারো। সবাই এই ছকটার একটা স্ক্রিনশট দিয়ে নাও, এখনই একটা স্ক্রিনশট দিয়ে নাও। অনেক ইম্পর্ট্যান্ট একটা ছক, সংকরণের যাবতীয় সব কিছু একসাথে লিখছি এখানে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, এখন একটা কথা চিন্তা করো, এখানে কি লিখছি আসলে, সেটা হচ্ছে sp3। প্রথমটা খেয়াল করো, sp3 এটার ক্ষেত্রে জেনারেলি 4টা বন্ধন জোড় থাকে, মুক্তজোড় থাকে না, তখন আকৃতি চতুস্তলকীয়। মুক্তজোড় না থাকলে যে আকৃতিগুলো শিখছি না, ওইগুলাই হচ্ছে প্রিভিয়াস স্লাইডে শিখছি আর কি, বেসিক যে আকৃতি মুক্তজোড় না থাকলে। এখন যদি মুক্তজোড় থাকে তখন ওদের আকৃতিটা একটু মানে শেপটা চেঞ্জ হয়ে যায়। কেন চেঞ্জ হয় এর বিস্তারিত ব্যাখ্যা আছে, বাট আমরা এই ক্লাসে ওইটা না শিখি। আমরা হচ্ছে চেঞ্জ হওয়ার ফলে যে আকৃতিটা আসবে ওইটা কীভাবে মনে রাখবো সেইটা একটু শিখি, ঠিক আছে? তাহলে খেয়াল করো, এটা সবাই স্ক্রিনশট নিয়ে নাও, এটা সবাই স্ক্রিনশট তুলে নাও।
ওকে, নেক্সট স্লাইডে যাই। ওকে, দেখো মুক্তজোড় থাকলে সেই ক্ষেত্রে কি করব ভাই? মুক্তজোড় যদি থাকে তখন কি করব? সিম্পল নিয়ম হচ্ছে, যদি মুক্তজোড় থাকে তাহলে আকৃতি যেটা আমরা ওই নর্মালি পড়ছিলাম, মনে আছে যে যতগুলো সংকরিত অরবিটাল অতগুলো পয়েন্ট নিব মনের মধ্যে, নিয়ে তাদেরকে যুক্ত করলে যে শেপটা আসে ওইটাই হচ্ছে বেসিক আকৃতি। এখন যদি হচ্ছে মুক্তজোড় থাকে সেই ক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রে আকৃতি এক স্টেপ ব্যাকওয়ার্ড যাবে। আবার বলি, আকৃতি এক স্টেপ ব্যাকওয়ার্ড যাবে। মানে কি? মানে হচ্ছে আমরা সংকরিত অরবিটাল যা হিসাব করছিলাম তার থেকে একটা পয়েন্ট কম হিসাব করব। ক্লিয়ার? ক্লিয়ার না? চলো এক্সাম্পল দিই, ক্লিয়ার হয়ে যাবে। ধরো sp3d, তাই তো? তাহলে টোটাল আমাদের কয়টা, মানে হচ্ছে সংকরিত অরবিটাল কয়টা? 5টা। আকৃতি, সাধারণ আকৃতি যেটা, মুক্তজোড় না থাকলে সাধারণ আকৃতি যেটা, সেটা কি ত্রিকোণীয় দ্বিপিরামিড 3 আর 2 5 পড়ছিলাম না? আচ্ছা, এখন ধরো একটা মুক্তজোড় আছে, সাপোজ মুক্তজোড় একটা, তাহলে আমরা সংকরিত অরবিটালের পয়েন্ট একটা কম চিন্তা করব। মানে কি? তখন 5 - 1 হিসাব করব, 5-এর থেকে একটা মুক্তজোড় বাদ দিব, দিলে কত আসতেছে? 4। আকৃতিটা কী হবে? বিকৃত চতুস্তলকীয়। বোঝা গেছে কেন? কারণ 4-এর ক্ষেত্রে আমরা পড়ছিলাম যে ভাই 4 হলে চতুর্ভুজ বা চতুস্তলকীয়, পড়ছি না? একটু আগে পড়ছি sp3 এর ক্ষেত্রে 4টা পয়েন্ট দিয়ে চতুর্ভুজ বা চতুস্তলকীয় চিন্তা করা যায়। তাই করছি যে এখানে এক স্টেপ ব্যাকওয়ার্ড গিয়ে 5-এর থেকে 1 বাদ দিছি, দিয়ে 4 আসছে, 4 মানে চতুস্তলকীয়। তবে মেইন আকৃতিটা কী ছিল? ত্রিকোণীয় দ্বিপিরামিড। ওইখান থেকে একটু বিকৃত হয়েই তো চতুস্তলকীয় হয়েছে, এই জন্য নামটা কি? বিকৃত চতুস্তলকীয়। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। যদি না বোঝো তাহলে হচ্ছে এই ক্লাসের মানে কমেন্ট অপশানে তোমরা হচ্ছে কোয়েশ্চেন করবা, আমি বুঝাই দিব, কোনো সমস্যা না। ঠিক আছে? আচ্ছা, পরেরটা দেখো, যদি মুক্তজোড় 2টা থাকে তখন কি করতাম? তখন 2 স্টেপ ব্যাকওয়ার্ড যাইতাম। একটা ছিল বলে 1 স্টেপ ব্যাকওয়ার্ড গেছিলাম, 2টা মুক্তজোড় থাকলে 2 স্টেপ ব্যাকওয়ার্ড যাবো। মানে কি? 5-এর থেকে তখন 2 বাদ দিব, তাহলে কত থাকে? 3। 3 হইলে কি আকৃতিটা কেমন হবে? ত্রিভুজ আকৃতির না? তো টি আকৃতির, টি মানে হচ্ছে 3D টি। তুমি যদি 3D টি চিন্তা করো তাহলে 3D টি এর শেপটা কিন্তু ত্রিভুজই আসে 3D গঠনে। আসলে তো আমরা 2Dতে পড়াশোনা করতেছি স্লাইড ডে, এই জন্য হচ্ছে এখানে ভালো মতন মানে শেপটা বোঝানো পসিবল না, বাট তারপরেও আমি একটু ছবি আঁকি, দেখো যে তোমরা কিছুটা বুঝতে পারো কি না। যে টি এর 3টা প্রান্ত আছে না? সাপোজ একটা প্রান্ত আর নিচের দিকে এখানে আরেকটা প্রান্ত, এই 3টা প্রান্ত যদি আমরা অ্যাড করি তাহলে কি অনেকটা ত্রিভুজ আকৃতির একটা শেপ আসে। যদিও এটা ভালো হয় নাই, আসলে আমার এই স্লাইডে ছবি আঁকা খুব কষ্টকর, এজন্য হচ্ছে ভালো হচ্ছে না। তারপরে তোমরা একটু বুঝতে পারছো কি না যে টিতে 3টা শেপ ছিল, 3টা পয়েন্ট আমরা নিয়েছিলাম, নিয়ে তাদেরকে অ্যাড করছিলাম আর একটা ত্রিভুজ আকৃতি দেখাইছিল, তাই তো? তাহলে 3D টি আসলে ত্রিভুজের মতোই দেখতে। এই জন্য হচ্ছে আমরা 2টা মুক্তজোড় যদি থাকে তাহলে 5-এর থেকে 2 বাদ দিলে 3 হবে। 3 মানে হচ্ছে ত্রিভুজ বা টি আকৃতির। বোঝা গেছে? ত্রিভুজ বললেও হবে, সমস্যা না। পরেরটায় আসো, যদি আরও একটা মুক্তজোড় থাকে, আরও একটা, তাহলে কি হবে? 3টা মুক্তজোড়, তাহলে 5-এর থেকে কত বাদ দিব? 3 বাদ দিব, কত থাকে? 2। তো 2টা পয়েন্ট নিয়ে কোনটা হয়? সরল রৈখিক, এই জন্য এর আকৃতি তখন হয়ে যাবে সরল রৈখিক। এবার ভাই ছকে দেখি একটু, তাহলে আমাদের বিষয়টা আরও বেশি ক্লিয়ার হবে। ছকে দেখি আর একটু, তাহলে ক্লিয়ার হবে। আমরা এইটা পড়ছি তাই না, sp3d। এটার যখন বন্ধনজোড় 5টায় ছিল, কোনো মুক্তজোড় ছিল না, জেনারেল আকৃতি কী ছিল? ত্রিকোণীয় দ্বিপিরামিড, তাই তো? ত্রিকোণীয় দ্বিপিরামিড হচ্ছে 3 আর 2 যোগ করলে 5, রাইট? আচ্ছা, এবার যদি একটা মুক্তজোড় থাকে তখন কি হবে? 5-এর থেকে 1 বাদ, মানে 4 দিয়ে কি হবে? চতুস্তলকীয়। তো এটা তো একটু বিকৃত হয়ে গেছে, এই জন্য বিকৃত চতুস্তলকীয় আকৃতিটা। বোঝা গেছে? তারপরে যদি 5-এর থেকে আমাদের মানে যদি 2টা মুক্তজোড় থাকে তাহলে 5-এর থেকে 2 বাদ দিব, 2 বাদ দিলে কত থাকবে? 3। তাহলে সেক্ষেত্রে আকৃতি কেমন? ত্রিভুজ আকৃতির বা 3D টি, মানে হচ্ছে যে টি আকৃতির। ঠিক আছে? এবার যদি 3টা মুক্তজোড় থাকে তাহলে 5-এর থেকে 3 বাদ দাও, কত থাকে? 2। তাহলে 2টা পয়েন্ট নিয়ে কী হিসাব করতে পারি আমরা? রৈখিক, তাই না? আকৃতি। বোঝা গেছে? তাহলে sp3d এর ক্ষেত্রে যদি একটা মুক্তজোড় থাকে আকৃতি বিকৃত চতুস্তলকীয়, 2টা থাকলে টি আকৃতি, 3টা থাকলে রৈখিক। কেন? তার এক্সাম্পল মানে তার রিজন আমরা খুব ভালো মতন বুঝতে পারলাম নিশ্চয়ই, বা কীভাবে মনে রাখবো সেটা বুঝতে পারলাম। আচ্ছা, ঠিক আছে। এবার তাহলে আমরা আরেকটা দেখি, সেটা হচ্ছে sp3d2। এরপরে আরেকটা কঠিন আরেকটু দেখি, sp3d2 এর পরেরটা। এটা দেখো, এটার ক্ষেত্রে আমরা ওই আমার ইয়াতে তো বলছিলামই যে স্পেস কম, এই জন্য হচ্ছে ওই মেইন যে আকৃতি ওটা লিখি নাই, মানে মুক্তজোড় যদি একটাও না থাকে তখন আকৃতিটা লিখি নাই। ওইটা তো আমরা জানি যে ওটা কী ছিল, অষ্টতলকীয় ছিল না? ওই একটাই ব্যতিক্রম পড়ছি না একটু আগে, যে সবগুলাই হচ্ছে আমরা বিয়োগ করতে পারি, বাট 6 থাকলে 8 হবে, মানে 6টা হচ্ছে মুক্তজোড়, 6টা মোট ইলেকট্রন জোড় বা বন্ধন জোড় থাকলে জেনারেল আকৃতিটা কেমন হবে? অষ্টতলকীয়। এইবার যদি মুক্তজোড় থাকে তাহলে কী হবে?
6 থেকে তুমি 1 বাদ দাও, কত আসে? 5। এখন যদি একটা বর্গের সাথে আমরা একটা পিরামিড চিন্তা করি তাহলে টোটাল 5টা পয়েন্ট আসে, রাইট? বর্গের সাথে একটা পিরামিড নিলে টোটাল 5টা পয়েন্ট আসে, এই জন্য আকৃতিটা হচ্ছে বর্গ পিরামিডীয়। বুঝতে পারছি? আচ্ছা, আরেকবার বলি, খেয়াল করো, যদি আমরা 6টা পয়েন্টই থাকতো, কোনো মুক্তজোড় না থাকতো, তখন আকৃতি হতো অষ্টতলকীয়। তার থেকে একটা মুক্তজোড় চলে আসছে, তাহলে 6 - 1 5, সেই ক্ষেত্রে বর্গ পিরামিডীয়, কারণ বর্গ একটা শেপ, সাথে পিরামিড একটা, টোটাল 5টা। ঠিক আছে? আচ্ছা, এইবার চিন্তা করো যে যদি আমাদের 2টা মুক্তজোড় হয় তাহলে কী হবে? তাহলে 6 থেকে 2 বাদ দিব, 4 হবে। তখন কী হবে? বর্গ সমতুলীয়, মানে সমতুলীয় বর্গাকার যেটা ছিল ওইটাই। বুঝতে পারছি? বর্গ সমতুলীয় মানে কি? সমতুলীয় বর্গাকার, তার মানে কি একটা বর্গ আসলে, তো সেটা 4টা পয়েন্ট দিয়েই হয়, তাই না? তো ওই যে 6 থেকে 2 বাদ দিয়ে 4 পাইছিলাম। আমি কি বোঝাতে পারছি? sp3d2 এর জেনারেল আকৃতি 6, বাট তার জেনারেল আকৃতি বলছি, জেনারেল সংকরিত অরবিটাল 6, কিন্তু সেটাতে আকৃতিটা কেমন হয়? অষ্টতলকীয়। তার থেকে যদি একটা মুক্তজোড় থাকে তাহলে হচ্ছে 6 - 1 5, 5 মানে বর্গ পিরামিডীয়, বর্গ 4টা, পিরামিডের একটা, টোটাল 5টা। আর যদি হচ্ছে 2টা মুক্তজোড় থাকে তখন 6 - 2 মানে হচ্ছে 4, 4টা দিয়ে হচ্ছে বর্গ সমতুলীয়, মানে সমতুলীয় বর্গাকার বা বর্গাকার একটা শেপ, মানে 4টা পয়েন্ট। ক্লিয়ার? পারবো আমরা এতটুকু? ওকে, এইভাবে হচ্ছে বাকি যেগুলো আছে সহজগুলো, তো sp3 sp2 এগুলো সহজ, এগুলো তুমি বের করতে পারবা, একটু ঠান্ডা মাথায় চিন্তা করবা। ঠিক আছে? আমি এই পাশে একটা কথা লিখছি, একটু খেয়াল করো, যে এই পদ্ধতিতে পূর্বের ছকের অধিকাংশ হিসাব করা যায়, সব না ভাই, অধিকাংশগুলো হিসাব করা যায়, যেগুলো এরকম কাছাকাছি যায়। যেমন এই যে টি, এটা 3D টি চিন্তা করলে, বা টি এর 3টা পয়েন্ট দেখাইছি না, 3টা পয়েন্ট দিয়ে ত্রিভুজ হয়, এরকম কাছাকাছি গেলে, আমি তো একদম এক্স্যাক্টলি যে সেম মিলবে এমন না, কাছাকাছি গেলে আমি এভাবে মনে রাখতাম যে কাছাকাছি গেছে মানে আকৃতিটা ওই রকম। ঠিক আছে? বোঝাতে পারছি? মানে এই যে রুলস শেখাইছি, ট্রিক্স যেটা শেখালাম, রুল তো না, ট্রিক্স, এই ট্রিক্স দিয়েই ম্যাক্সিমাম কভার হয়ে যাবে, বাট 2-1টা হবে না, সেটা তুমি কাছাকাছি যাবে ওইটা দিয়েই মনে রাখবা। যেমন এই যে টি শেপ, বুঝতে পারছি? আচ্ছা, এবার সামনের দিকে যাই। ভাই, সমস্যা হচ্ছে যে আমি সব পারি, সব বুঝলাম, কিন্তু আমি মুক্তজোড় বের করতে পারি না, তাহলে কী করব? মানে তোমাকে একটা বাস্তবের, তোমার তো পরীক্ষায় এরকম আসবে না যে sp3d2 এর হচ্ছে যদি 2টা মুক্তজোড় থাকে তাহলে আকৃতি কেমন হবে, এরকম কোয়েশ্চেন তো এক্স্যাক্টলি দেবে না। তোমার কী দেবে? একটা এক্সাম্পল দেওয়া থাকবে, বলবে যে এতে এর আকৃতি কেমন হবে। তো তখন আমি কিভাবে মুক্তজোড় বের করবো সেটা হচ্ছে আগে শিখি। ঠিক আছে? মুক্তজোড় যদি বের করতে হয়, এখানে খেয়াল করো, মুক্তজোড়ের ইলেকট্রন সংখ্যা বের করতে গেলে কেন্দ্রীয় মৌলের গ্রুপ নাম্বারের শেষ ডিজিট থেকে একযোজি পরমাণু সংখ্যা বাদ দিতে হয়। আমরা গতদিন যখন সংকরণ বের করছিলাম, হাফ ইন্টু হচ্ছে কী করছিলাম মনে আছে সূত্রটা? হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণুর হচ্ছে কি বলে শেষ কক্ষপথের যোজন ইলেকট্রন, প্লাস হচ্ছে কি করছিলাম যে একযোজি পরমাণুর সংখ্যা মাইনাস হচ্ছে ক্যাটায়নের সংখ্যা প্লাস অ্যানায়নের সংখ্যা। এই সূত্র শিখছিলাম না গতদিন? যারা ক্লাসটা করোনি দেখে আসতে পারো, আমাদের প্লে লিস্টে আছে। আচ্ছা, এখন যদি তুমি করে থাকো তাহলে নিশ্চয়ই জানো। আচ্ছা, তো ওইখানে যদি আমরা মুক্তজোড় বের করতে যাই তাহলে কি করব? তাহলে হচ্ছে প্রথম 2টা পয়েন্ট জাস্ট বিয়োগ করো। মানে কি? মানে হচ্ছে আমাদের কেন্দ্রীয় মৌল যেটা, কেন্দ্রীয় মৌলের গ্রুপ নাম্বার যত, অতর থেকে ওইটা থেকে হচ্ছে আমরা জাস্ট একযোজি পরমাণু যতগুলো আছে ওইটা সংখ্যাটা বাদ দিব। বোঝাতে পারছি? ভাই বুঝি নাই, একটু বুঝাই দিই। দেখো, S2S এর মুক্তজোড় তুমি কীভাবে বের করো, যে কয়টা মুক্তজোড় আছে এতে কীভাবে বের করবা? সেটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু কোনটা? সালফার। কেন? কারণ হচ্ছে যার যোজনীর মান বেশি হয় সেটা কেন্দ্রীয় মৌল, তাহলে সালফার এখানে কেন্দ্রীয় মৌল। কেন্দ্রীয় মৌলের গ্রুপ নাম্বারের শেষ ডিজিট চিন্তা করবো, তাহলে গ্রুপ নাম্বার কত? সালফারের গ্রুপ কত? 16, লাস্ট ডিজিট কত? 6। 6-এর থেকে একযোজি মূল, মানে একযোজি পরমাণু কয়টা? এখানে 2টা, হাইড্রোজেন 2টা, একযোজি, তাহলে সেই 2টা বাদ দাও, তাহলে 4 আসছে না? তার মানে মুক্ত ইলেকট্রন 4টা, মুক্ত জোড় হচ্ছে 2টা। মুক্ত জোড় মানে কি? যে ইলেকট্রন সংখ্যাটারে 2 দিয়ে ভাগ করতে হয়। বুঝতে পারছি? বোঝাতে পারছি? আরেকবার বলি, ইজিলি বুঝতে পারবা। যে কোনো একটা যৌগ ধরো তোমার হাতে আছে, বলছে যে এর মুক্তজোড় কয়টা, তুমি কী করবা? ওই মৌলের বা ওই যৌগের কেন্দ্রীয় পরমাণু যেটা, সেটার গ্রুপ নাম্বারের লাস্ট ডিজিটটা বসাবা, তার থেকে একযোজি পরমাণুর সংখ্যা বাদ দিবা, যেটা আসলো ওইটারে 2 দিয়ে ভাগ করবা, মুক্তজোড়ের সংখ্যা চলে আসলো। ক্লিয়ার? ওকে, নেক্সট সামনের দিকে যাই। একটু কঠিন উদাহরণ চিন্তা করি আমরা, কঠিন উদাহরণটা দিয়ে আজকে ক্লাস শেষ করব। সেটা হচ্ছে জেনন F6। জেনন F6 অনেক, জেনন F6, জেনন F4, জেনন F2, এইগুলো অনেক কঠিন আকৃতি। চলো এগুলো একটু আমরা শিখি যে এইগুলো কি আসলেই মুখস্থ করা লাগে। মানুষ তো সবাই মুখস্থ করে গড়পড়তায়, আর আসলে কি মুখস্থ করা লাগে আমরা একটু শিখি। তো
জেনন F6 এর ক্ষেত্রে সংকরণটা কী হবে, হাফ ইন্টু ওই সেই আগের কত দিনের রুল, মনে করো হাফ ইন্টু জেনন কত নম্বর গ্রুপে, জেনন কেন্দ্রীয় মৌল, তাহলে কত নম্বর গ্রুপের 18 নম্বর, তার লাস্ট ডিজিট নিব 8 এবং তার সাথে হচ্ছে 6 যোগ করব, যেহেতু এই যে একযোজী পরমাণু এখানে 6টা, এই জন্য 6 যোগ করছিলাম, তাহলে 8 6 14, 14 অর্ধেক কত 7, তাহলে সংকরণটা কী হবে 7, রাইট। কিন্তু মুক্তজোড় আছে, মুক্তজোড় কীভাবে বের করবো, একটু আগে শিখলাম যে কেন্দ্রীয় পরমাণুর লাস্ট ডিজিট যেটা 8, মানে গ্রুপের লাস্ট ডিজিট 8, তার থেকে হচ্ছে একযোজী পরমাণু বাদ দিচ্ছি 6, এবার ওইটারে 2 দিয়ে ভাগ করবো, নাহলে তো মুক্ত ইলেকট্রন পাইতাম, মুক্ত জোড় পাইতে গেলে 2 দিয়ে ভাগ করবো, তাহলে 8 থেকে 6 বাদ দিলে 2, 2 ভাগ 2 মানে 1, মুক্ত জোড় একটা, ঠিক আছে। তাহলে 7টার থেকে আমরা কি করব, 1 বাদ দিব, কেন, কারণ আমরা পড়ছিলাম যে মুক্ত জোড় যতগুলো থাকবে আমরা তত স্টেপ ব্যাকওয়ার্ড যাব, মুক্ত জোড় একটা আছে তাহলে আকৃতি 1 স্টেপ ব্যাকওয়ার্ড যাব, সেক্ষেত্রে 7 - 1 6, 6-এর ক্ষেত্রে আকৃতি কী ছিল ভাই, অষ্টতলকীয়, এই একটাই ব্যতিক্রম ছিল, তাই না, 6 থাকলে 8 হবে মানে অষ্টতলকীয়, তাই না, বোঝা গেছে। তাহলে জেনন F6 এর আকৃতি কেমন, অষ্টতলকীয়, পরীক্ষা এটাই আসবে, জেনন F6 এর আকৃতি কেমন, অষ্টতলকীয়। তো আমরা কি মুখস্থ করবো না বের করব, সহজেই বের করে ফেলতে পারি আমরা, ঠিক আছে। মানে বড় বড় পরীক্ষা যখন আসবে তখন তুমি হচ্ছে মুখস্থ না করে এভাবে বের করে ফেলতে পারো আসলে, ঠিক আছে, খুব বেশি কঠিন কিছু না। আর এই বের করতে কিন্তু খুব একটা টাইম লাগবে না, যখনই তুমি প্র্যাকটিস চলে আসবে তখন তুমি মানে এটুকু একদম ইজিলি বের করতে পারো। সংকরণ হচ্ছে এইভাবে ক্যালকুলেট করলে 1/2 × 8 + 6 7, মুক্তজোড় কয়টা, মুক্তজোড় হচ্ছে একটা, আচ্ছা তাহলে 7-এর থেকে 1 বাদ দিব 6, 6 মানে কি অষ্টতলকীয়, বাস দাগা দিলে শেষ। তোমার ওই মুখস্থ করতে গিয়ে ভুল হবে, মুখস্থ করার দরকার নেই, তো এভাবে মনে রাখতে পারো, ঠিক আছে। আচ্ছা জেনন F4 এরটা দেখি, জেনন F4 এর ক্ষেত্রে সংকরণ কী হবে, চিন্তা করো আগের মতোই 8 আর এখানে F4, এই জন্য 4 যোগ করছি, সেটারে 2 দিয়ে ভাগ করে কত আসে 6, কিন্তু মুক্তজোড় তো আছে, কয়টা আছে, সেটা হচ্ছে 8, 8 ওই যে সেই লাস্ট ডিজিট 8 এবং তার থেকে হচ্ছে একযোজী পরমাণু বাদ দিলাম 4, সেটার আবার 2 দিয়ে ভাগ করলে মুক্তজোড় পাবো, মুক্তজোড় কয়টা 2টা, তাহলে আকৃতি কয় স্টেপ ব্যাকওয়ার্ড যাবে, 2 স্টেপ, তাই তো। তাহলে 6 থেকে 2 স্টেপ ব্যাকওয়ার্ড নিলে 4 আসে, 4 মানে কি সমতুল্য বর্গাকার, মিলছে, 4টা পয়েন্ট দিয়ে কী আঁকছিলাম আমরা, বর্গ, তাহলে সমতুল্য বর্গাকার, বোঝা গেছে। আচ্ছা জেনন F2 এর সংকরণ, এবার জেনন F4 শিখলাম লাস্ট, জেনন F2 যদি বলে তাহলে কী করবো, জেনন F2 যদি বলে তখন কি করব, তখন দেখো ওই সেম সংকরণ কীভাবে বের করে, 8-এর সাথে একযোজী পরমাণু সংখ্যা যোগ করবে, তাহলে 2 ভাগ 2 মানে কি 5টা, তাহলে সংকরণ হচ্ছে 5 এবং মুক্তজোড় হচ্ছে কত 3টা, ওই সেমভাবেই যে কেন্দ্রীয় পরমাণুর গ্রুপ নাম্বার লাস্ট ডিজিট, তাহলে 8, 8-এর থেকে বাদ দিছি কি আমরা বলো, 8-এর থেকে হচ্ছে আমরা ইয়াটা বাদ দিছিলাম, কি বলে ওই যে এখানে একযোজী পরমাণু সংখ্যা বাদ দিয়েছিলাম, তাহলে 8 থেকে 2 বাদ দিলে 6, 6 ভাগ 2 মানে 3, তাহলে মুক্তজোড় কয়টা আছে 3টা, আকৃতি কয় স্টেপ ব্যাকওয়ার্ড যাবে 3 স্টেপ, মুক্তজোড় যতগুলো আকৃতি তত স্টেপ ব্যাকওয়ার্ড, তাহলে মুক্তজোড় যদি 3টা থাকে আকৃতি 3 স্টেপ ব্যাকওয়ার্ড, তাহলে 5 - 3, তাই তো। এখানে তো 5 ছিল, এই যে সংকরণ 5, 5-এর থেকে 3 বাদ দিলাম, তাহলে 2, 2 হলে কি আকৃতি কেমন, 2টা পয়েন্টের মধ্যে আকৃতি কেমন ছিল, সরল রৈখিক, মনে আছে আমরা আঁকছিলাম না, মনে করে দেখো আমরা পড়ছিলাম শুরুতে, সরল রৈখিক না 2টা পয়েন্ট দিয়ে, তাহলে আকৃতিটা কেমন হবে জেনন F2 সরল রৈখিক, বোঝা গেছে। এইভাবেই আমরা অল্প মুখস্থ করে ম্যাক্সিমাম ট্রিক্স দিয়েই সংকরণ বের করে ফেলতে পারি। তোমরা হচ্ছে প্র্যাকটিস করো, কোনো কিছু না বুঝলে আমাকে কমেন্টে জানাইও, ওকে। তাহলে আজকের ক্লাস এতটুকুই, আশা করি বুঝতে পারছো, সংকরণ কিছুটা ইজি হবে এবং এইভাবে যখনই তুমি পুরো ছকটা এই ট্রিক্সের সাহায্যে প্র্যাকটিস করে ফেলবা, দেখবা সংকরণ টোটাল তোমার নখদর্পণে চলে আসবে, সংকরণ নিয়ে টোটালি তোমার কোনো ভয় থাকবে না মনের মধ্যে, ওকে। ঠিক আছে, তাহলে এতটুকুই থাক আজকের ক্লাস, সবাই ভালো থাকবা, আমার জন্য হচ্ছে প্রার্থনা করবা, দোয়া করবা। নমস্কার সবাইকে।